তখনই দিহান বলল, দেখতে হবে না শালিটা কার। আজিফা মুখ ফুলিয়ে বলল, আমি বুঝি কিছু না। পেছন থেকে ইফাজ পাঞ্চ মেরে ফিসফিসিয়ে বলল, তুই তো আমার বউ। দিহান বলে উঠল, কে বললো তুমি কেউ না? তুমি আঁকি ইফাতি তিনজনেই আমার শালিকা। মানে আমার এই তিনটা শালিকা থাকতে আর কিছু লাগে নাকি? অনিলা বলল। অনেক কথা হয়েছে, চলো সবাই। আঁখি নোটিস করলো, আজ আয়াজ ভাইয়াকে অন্য দিনের থেকে একটু বেশি সুন্দর লাগছে। ব্ল্যাক কোটটা যেন হেভি মানিয়েছে, না চাইতেও চোখ যেন বারবার আয়াজ ভাইয়ের দিকে যাচ্ছে। এরপর সবাই বাইরে এসে গাড়িতে উঠতে লাগলো, কিন্তু বাইরে তো অনেক শীত, এতক্ষণ বাসায় থাকায় খবর হয়নি, কিন্তু এখন তো মনে হয় জমে যাচ্ছে। সিট, কেন যে সোয়েটার পরলাম না। এদিকে আয়াজের মেজাজ যেন সপ্তম আকাশে উঠে গিয়েছে, কারণ ওই শীতের মধ্যে মেয়েটা সোয়েটার গায়ে দেয়নি। আঁকি ধমকে ডেকে উঠলাম, জি আজ ভাইয়া তোর সোয়েটার কই? লাগছে। সোয়েটার কি লাগাজে রাখার জন্য? বাইরে যে কুয়াশা পড়েছে জানিস না? যা এখনো বাসায় গিয়ে গরম জামা কাপড় পরে আয়। ধমক দিয়ে বলে উঠলাম। আলতাপ চৌধুরী বলল, আহা, এমন করছিস কেন? আজকের দিনেও মেয়েটাকে ধমকের উপর রাখবে নাকি? আম্মু যাও, তুমি গাড়িতে ওঠো। কিন্তু ওই গাড়িতে জায়গা নেই। তখনই আয়াজ বলল, আব্বু আমার সাথে পরের গাড়িতে যাবে, তোমরা যাও। আমি ছলছল চোখে আঙ্কেলের দিকে তাকালাম, যার অর্থ আমি যমরাজের সাথে যাব না, তোমার সাথে নিয়ে যাও। আলতাপ চৌধুরী আর কি বা করবেন, যার বউ সে নিয়ে যাবে বলছে, চাইলেও যে আর বাধা দিতে পারছেন না, তাই চুপচাপ গাড়িতে উঠে চলে গেল। তারপরের গাড়িতে আমি, আয়াজ ভাইয়া, ইফাজ ভাইয়া আর আজিফা আপু। আয়াজ ভাইয়ের সামনে ড্রাইভিং সিটে বসলো, পিছনে আজিফা আপু আর ইফাজ ভাইয়া বসেছে। আমি পিছনে বসতে যেতেই আয়াজ ভাইয়া বলে উঠলো, সামনে এক সিট খালিটা কি পিছনে ওদের সাথে ঠেলাঠেলি করতে চাচ্ছিস? সামনে আয়। ধমক দিয়ে বলে উঠলো। আমি ভয়ে ভয়ে সামনে গিয়ে বসলাম। সামনে বসতেই আয়াজ ভাইয়া সিট বেল্ট লাগিয়ে দিল। কিছু দূর যেতেই গাড়িতে ঠান্ডা বাতাস, ভীষণ শীত করছে, তাও দাঁতের দাঁত চেপে সহ্য করে আছি, কারণ পাশে আয়াজ ভাইয়া আছে, যদি মার দেয়। কিন্তু আয়াজ ঠিক সব কিছু বুঝতে পারছে, আর তাই গাড়ির কাজ সব অফ করে দিল। এবার ঠান্ডা কিছুটা কম লাগছে। ঘন্টাখানেক পর হতেই একটা খোলা মার্কেটের সামনে গাড়ি পার্কিং করলো। ইফাজ বলল, কিরে, গাড়ি থামালি কেন? তোর একটু বস, আমি আসছি। বলেই চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম আয়াজ ভাই একটা শপিং ব্যাগ হাতে নিয়ে গাড়িতে ঢুকলো। আয়াজ ভাইয়ের ব্যাগটি থেকে একটি শীতের চাদর বের করলো, আর ওটা আমার গায়ে চড়িয়ে দিল। এরপর গাড়ি স্টার্ট দিল। এদিকে ইফাজ আয়াজের চোখের ফাঁকি দিয়ে আস্তে করে হাতটা আজিফার পেছনের দিকে দিয়ে কোমর চেপে ধরলো, আর পেটে আলতো আলতো চাপ দিতে লাগলো। কিন্তু আজিফা কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ সামনে আয়াজ বসে আছে। আজিফার এই ব্যাপারটা যেন ইফাজ অনেক এনজয় করছে। কিছু দূর যেতেই অনেক সাহস জুগিয়ে আয়াজ ভাইয়াকে বললাম, আয়াজ ভাইয়া বলছিলাম কি, যে জানলাটা একটু ওপেন করে দিন না, বলে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। আয়াজ ভাইয়া গাড়ি চালানো অবস্থায় গাড়ির কাজগুলো ওপেন করে দিল, আর এদিকে আমি মনে মনে নিজেকে শাবাশি দিচ্ছি। আরে বাহ আঁখি, তুই এত সাহসী কবে হলি? মিস্টার আজরাইলের সাথে তুই নিজে থেকে কথা বলছিস? বাহ বাহ বাহ। গাড়ি চলতে চলতে একসময় একটি গ্রামের দিকে এগোলো। খুবই সুন্দর একটি পরিবেশ। আমি আস্তে করে হাতটা আর মাথাটা বের করে দিলাম। আয়াজ ভাইয়া বলল, হাত ভিতরে ঢোকা। একটু বাইরে রাখি না। আসলে আমি ভুলেই গেছিলাম, এটা আর কেউ নয়, স্বয়ং আয়াজ ভাইয়া আমাকে সাবধান করছে। তাই হাতটা আরো বেশি বের করে দিয়ে রাস্তার পাশে বড় বড় গাছগুলো আছে, ওগুলো ধরার ট্রাই করছি। মুহূর্তেই আজ এক ধমক দিল, যার ফলে আমি কেঁপে উঠি। কি হলো? কথা একবার বলে শুনিস না? হ্যাঁ, কোন সাহসে হাত বাইরে রাখিস? ধুম করে পাশ দিয়ে গাড়ি একটা গেলে তখন হাত আর হাত থাকবে না। ভয়ে জড়সড় হয়ে গেলাম, কার কথা শুনলাম না আমি। এরপর চুপচাপ আর কোনো কথা না বলে বসে থাকলাম। দুপুরের মধ্যে সবাই গন্তব্যস্থানে পৌঁছে গেছি। এরপর সবাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে আসলাম। লাঞ্চ করার পর সবাই রেস্ট করতে চলে যায়। রুমে এসে রিসোর্টটা দেখতে লাগলাম।
রিসোর্টটি খুব সুন্দর, মেঘগুলো খুব সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে। বিকেলে সবাই বের হব, আজকে আর ঘুম আসবে না। তাই ভাবলাম একটু রিসোর্টের আশেপাশে হাঁটাহাঁটি করলে ক্ষতি কি। নিচে নামে এদিক ওদিক দেখছি আর হাঁটছি। ওপর থেকে আয়াজ দেখলো আখি একা একাই এদিক ওদিক ঘুরছে। তাই ডাক দিলাম, আখি। আয়াজ ভাইয়ের আওয়াজ শুনতেই দেখলাম উপর থেকে আয়াজ ভাই আমাকে ইশারায় বলছে উপরে যেতে। আমি ভয়ে ভয়ে উপরে গেলাম। আখি আসতে বললাম, ওখানে একা একা কি করিস? ডোর লক করে এখানে আয়। মাথাটা ভীষণ ধরেছে, একটু টিপে দে। আমি আস্তে আস্তে গিয়ে ডিভানের উপরে বসলাম আর আয়াজ ভাইয়ের মাথা টিপে দিতে লাগলাম। এভাবে টিপতে খেয়াল করলাম আয়াজ ভাইয়া ঘুমিয়ে পড়েছে। আমি আর কি করব, খাটের একপাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ দেখি আয়াজ ভাই আমাকে টান দিয়ে তার বুকে নিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। ওহ মা গো, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে। ধাক্কাচ্ছি কিন্তু কোনো কাজই হচ্ছে না, এক চুল পরিমাণও নাড়াতে পারছি না। আমি আর না পেরে এবার হাল ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর নিজের ঘাড়ে কারুর ঠোঁটের স্পর্শ পেলাম আর গরম নিঃশ্বাসে। আসলে আমি আয়াজ ভাইয়ের বুকে পড়ার কারণে তার মুখটা একদম আমার ঘাড়ে এসে ঘেঁষে গেছে, আর নড়াচড়ার কারণে তার ঠোঁট আমার গলায় ঘাড়ে পড়ছে। আমার ভীষণ সুড়সুড়ি লাগছে, কিন্তু কি করব, কিছুতেই ভাইয়াকে সরাতে পারছি না। এভাবে প্রায় ঘন্টাখানিক পার হয়ে যায়। আয়াজ যখন ঘুম থেকে ওঠে তখনই একটা মিষ্টি গন্ধ অনুভব করে। চোখ মেলে তার ওপর কেউ শুয়ে আছে আর তাকে খুব শক্ত করে সে জড়িয়ে ধরে আছে। বুঝতে বাকি রইল না যে এটা তার অক্সিজেন, তাই আরও শক্ত করে জড়িয়ে ধরলো। কিন্তু এদিকে তো আখির প্রাণ যায় যায় অবস্থা, আর তাই আখি বারবার আয়াজকে ধাক্কা মারতে থাকে। আখি ভেবেছে আয়াজ তাকে ঘুমের ঘোরে চেপে ধরে আছে, অথচ আয়াজ সে কবেই জেগে গেছে তার তো জানাই নেই। আর তাই আমি আয়াজ ভাইয়াকে ঘুম ইচ্ছা মতন বকতে থাকি। এই তো সুযোগ, গন্ডার কোথাকার, ছাড় আমাকে। ঘুমের মধ্যেও এমন কেমন শক্তি, কি খাস তুই শালা কুত্তা, খবিসের বাচ্চা খবিস, রাক্ষসের দানব। তোর জীবনেও বিয়ে হবে না, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই জীবনেও বউ বাচ্চার মুখ দেখবি না, সারা জীবন কুমার থাকবি। আর আমি বিয়ে করে 10টা বাচ্চার মা হব, আর তুই তাকায় তাকায় দেখবি। আসিস তখন আমাকে কথায় কথক ধমক দিতে। আমার হাজবেন্ড তোকে মেরে হাত গুটিয়ে দেবে, শালা মাদার বোট। আহা, সুখ 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 রে, গালিতে যে এত সুখ আছে কি বলবো। মনে হচ্ছে আজকে অনেক বছরের পুরনো জমানো প্রতিশোধ নিচ্ছি। মনে মনে এসব বলছি আর আনন্দের নিঃশ্বাস ফেলছি, কিন্তু কেউ একজন যে আমার কথাগুলো শুনে রাগে বোম হয়ে আছে আমার তো জানাই ছিল না। আয়াজ মনে মনে বলছে, তাই না? আমি খবিস, গন্ডার, রাক্ষস। অন্য কাউকে বিয়ে করবি? করাচ্ছি বিয়ে তোকে। এরপর আয়াজ আখিকে বুক থেকে নামিয়ে নিচে ফেলে ওপরে উঠে যায় আর চোখ লাল করে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, কি যেন বলছিলি, আবার বল। আয়াজ ভাইয়াকে এইভাবে আমার উঠে এইসব বলার ভয়ে আমার স্ট্রোক করার সিচুয়েশন। আমি ভয়ে ভয়ে বললাম, কি 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 বলছিলাম? কেন মনে পড়ছে না? মনে মনে বললাম, তাহলে কি আয়াজ ভাইয়া বকাগুলো শুনে ফেললো? আমি ভয়ে চোখ পিটপিট করে ওনার দিকে তাকালাম। কি হলো, রিপিট কর, কি বলছিস আমাকে? কই কিছু বলিনি তো। কিছু বলিস না তাই না? আমি খবিস, দানব, গন্ডার, মাদারবোর্ড। ছি, এই জঘন্য বসে কালি কোথা থেকে শিখেছিস? স্কুল থেকে সব শিখিস? ভয়ে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর কি যেন বললি, বিয়ে করবি? এই বয়সে বিয়ে করার এত শখ? 10 বাচ্চার মা হবি? বাচ্চা কিভাবে হয় জানিস? এত বালপাকনা কবে থেকে হয়েছিস? কি হলো, চুপ করে আছিস কেন? এদিকে আমার ভয়ে ঘাম ঝরছে শরীর থেকে। কি হয়েছে? বিয়ে করার খুব শখ তাই না? বলে আখের ঘাড়ের উপর জোর একটা কামড় দিলাম। আহ বিয়ে করবি না? না না। না কেন? বলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। এটা কি হলো? আমি জাস্ট শক। কি হচ্ছে এটা? ছাড়া পাওয়ার জন্য অসম্ভব ছোটাছুটি করছি, বাট পারছি না। পাক্কা 30 মিনিট পর ছাড়া পেলাম আর বলল, নেক্সট টাইম থেকে অন্য কাউকে বিয়ে করার কথা বলবি তো এর থেকে বেশি কিছু হবে, মনে থাকবে? যা এবার। এরপর আয়াজ তাকে ছেড়ে দিল আর আখিও ভয়ে কোনো রকমে উঠে চলে গেছে। আসলে সে এখান থেকে পালাতে পারলেই বাঁচে। এরপর দৌড়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম আর ভাবলাম, কি হলো এটা? আজ ভাই আমাকে এটা কি করলো?
চুমু খেলো, কিন্তু কেন? আমি তো জানি যারা প্রেম করে তাদেরকে তাদের বপ চুমু খায়। আয়াজ ভাই তো আমার বপ না। আর তাছাড়া এই ঠোঁটের ছোট আমার চেনা চেনা লাগছে কেন? পরক্ষণে মনে পড়লো, আরে এটা তো মাঝে মাঝে রাতের বেলা ফিল করতাম। আর গত রাতেও তো। তাহলে কি আয়াজ ভাইয়া? না না, এইসব কি ভাবছি আমি? আয়াজ ভাইয়া কেন চুমু খাবে? কিন্তু যদি আয়াজ ভাই নাই বা খায়, তাহলে কিছুক্ষণ আগে তো আয়াজ ভাই চুমু খেয়েছে। উফ না, আর ভাবতে পারছি না আমি। তখন ইফতি রুমে এসে বলল, আখি, কি করছো? এই তো আপু, বসে আছি। কিছু বলবে? সবাই বের হচ্ছি, তোমাকে রেডি হওয়ার জন্য বলতেই আসলাম। আচ্ছা আপু, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে, তুমি রেডি হও তাহলে, আমি গেলাম। এরপর আমি রেডি হয়ে নিলাম আর সোয়েটারও গায়ে দিয়ে নিলাম, নয়তো আবার সকালবেলার মতন বকা খাবো। নিচে গিয়ে দেখলাম সবাই আস্তে আস্তে আসছে। এরপর সবাই ঘুরে চলে গেলাম। আর ঘুরতে ঘুরতে দেখলাম একটা ডাব বিক্রেতা ডাব বিক্রি করছে। আসলে ওই ডাবের পানিগুলো নাকি অনেক মজা। সবাই দাঁড়িয়ে পানি খেতে লাগলাম। ইফাজ আর আজিফা ওরা সবাই থেকে আলাদা হয়ে নিজেদের মতো টাইম স্পেন্ড করছে। এইভাবে সবাই যে যার মতো আলাদা হয়ে গেল। এদিকে আমি হাঁটতে হাঁটতে কই যেন চলে আসছি, নিজেরাও জানা নেই। পরিবেশটা কেমন নীরব নীরব। এই কোথায় আসলাম কিছুই চিনতে পারছি না। যত এদিক ওদিক রাস্তা খুঁজছি, ততই যেন গভীরে চলে যাচ্ছি। যেতে যেতে দেখলাম কিছু ছেলে একটা ঝোপের ভিতরে গোল বেঁধে বসে আছে আর কি যেন করছে। পোশাক আশাক দেখে মনে হচ্ছে সব কটা বখাটে। তাই মনে মনে ভাবলাম ওইদিকে না যাওয়াটাই ভালো। তাই আমি আস্তে আস্তে পিছন ফিরে চলে যেতে লাগলাম। কিন্তু নিচের পাতার আওয়াজে লোকগুলো পিছন ফিরে তাকালো আর আমাকে দেখলো আর বলল, আরে কে রে পাখিটা? বলে আমার সামনে এসে দাঁড়ালো। আর লোকগুলো আমাকে আগা থেকে গোড়া অবধি কেমন বিশ্রী চোখে তাকাতে লাগলো। আর একটা লোক বলল, আরে একেবারে খাসা মাল, আজকে রাতটা ভালোই কাটবে। বলে আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ছাড়ুন আমাকে, কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ আমাকে মা বাবার কাছে যেতে দিন, আপনাদের দুটো পায়ে পড়ি। কাঁদতে কাঁদতে বলতে লাগলাম। এদিকে আয়াজ দেখলো আখি কোথাও নেই। এ কি, মেয়েটা গেল কোথায়? এখানে তো ছিল। আখি, আখি, কিন্তু কোথাও নেই মেয়েটা। ইফতি, আজিফা সবাইকে ফোন দিয়ে আস করতে লাগলাম, কিন্তু সবার মুখে একটাই কথা, কারো সাথে নেই। অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল আয়াজের। তবে কি সেই দিনের মতো? না, এসব কি করছে আমার মাথায়? এরপর আয়াজ চারদিকে খুঁজছে তাকে। লোকগুলো আখিকে তাদের আস্তানায় নিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিল আর আখির শরীর থেকে ওড়নাটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আখি যথেষ্ট চেষ্টা করেছে ওদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পাচ্ছে না। লোকটি তার জামার হাতাটা টান দিয়ে ছিঁড়ে ফেলল। আখি কোনো রকম লোকটাকে ধাক্কা মেরে ফেলে উঠে যেতেই লোকটি আখিকে ধরে ফেলল আর ঠাস করে চড় মেরে দেয়। চড় খেয়ে আখির ঠোঁটের কোণে চিরে রক্ত পড়তে থাকে। লোকটা যখন আখির বুকের ওপর হাত দিতে যাবে, অমনি কেউ একজন এসে লোকটার হাতটা মুচড়ে ধরে। এটা আর কেউ না, স্বয়ং আয়াজ। আয়াজকে দেখে যেন আখির মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। আয়াজ লোকটার মুচড়ে ধরা হাতটা ঘুরিয়ে এমন মোচড় দেয় মনে হচ্ছে হাতটা আর এই জন্মে কোনো দিনও ঠিক হবে না। তারপর আয়াজ আখিকে দাঁড় করায় আর আখি আয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আয়াজ নিজের গায়ের জ্যাকেটটা খুলে আখিকে পরিয়ে দেয় আর আখিকে এদিকে দাঁড় করিয়ে লোকগুলোকে ইচ্ছে মতো পেটাতে থাকে। এইভাবে মারতে থাকলে তো লোকগুলো মরে যাবে। আর তাই আমি উঠে আয়াজ ভাইয়াকে থামাতে লাগলাম, কিন্তু কিছুতেই পারছি না। আর না পেরে আয়াজ ভাইয়াকে আমি পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আয়াজ যেন কিছুটা শান্ত হয়। আয়াজ পেছনে ফিরে অস্থির গলায় বলতে লাগে, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? এদিকে আয়াজ ভাই আমার দিকে অ্যাটেনশন দেওয়ায় লোকগুলো ওই সুযোগে কোনো রকমে উঠে পালিয়েছে। আমি আয়াজ ভাইয়াকে কিছু না বলে জড়িয়ে ধরে রাখলাম আর হেঁচকি তুলে কান্না করতে লাগলাম, কারণ আমার ভীষণ ভয় লাগছে। আজকে যদি আয়াজ ভাইয়া না আসতো তাহলে আমার কি হতো? এবার আয়াজ ভাই আমাকে ছাড়িয়ে ধমক দিয়ে বলে উঠল, কি বলেছে তোকে একা আসতে? চিনিস কিছু? আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হয়েছে তো? আর ইউ ম্যাড? আমি স্টুপিড কাজ কিভাবে করেছিস? আমি কোনো কথাই বলছি না, শুধু কেঁদেই যাচ্ছি। হঠাৎই আয়াজ আখিকে শক্ত করে জড়িয়ে ধরল
আর নরম গলায় বলল, কেন বুঝিস না? তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আমি চুপ করে আছি। এরপর আয়াজ ভাই আমাকে গাড়িতে করে রিসোর্টে নিয়ে গেল।